কাহিনীর শুরুতেই আবহ কণ্ঠস্বরে ব্যাকগ্রাউন্ড ভয়েস আমরা জানতে পারি যে আমেরিকার একটি সামরিক ঘাঁটি থেকে আমেরিকান বেস তাদের পাঠানো একটি স্কোয়াড দলের সাথে থাকা এক স্নাইপার গুপ্তঘাতক দলকে নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে ঠিক কতজন প্রহরী গার্ড আছে, কিভাবে ভবনের বিল্ডিং ভেতরে প্রবেশ করতে হবে, এমনকি বাতাসের গতি আর দূরত্বের পূর্ণ হিসাব করে তারা তাদের স্নাইপারকে জানান দিতে থাকেন। সামান্য দূরেই আমরা স্নাইপার স্কোপের লক্ষ্যভেদক দূরবীন মধ্যে দিয়ে একাধিক প্রহরীদের দেখতে পাই, যারা সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করে পুরো ভবনটিকে ঘিরে রেখে নিয়ম কানুন প্রোটোকল মেনে চলছিল। এখন প্রশ্ন ওঠে যে এই আমেরিকান স্কোয়াডটি এখানে আসলে কি করতে এসেছে, আর এই প্রহরীরাই বা কেন এত কঠোরভাবে নিয়মগুলো পালন করছিল। আমরা এসব বুঝে ওঠার আগেই হঠাৎ কোথা থেকে যেন স্নাইপার বুলেট ধেয়ে এলো, আর কারো বুকে তো কারো মাথায় সরাসরি আঘাত হেডশট হানার সাথে সাথেই প্রহরীরা একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। একটানা অবিরাম স্নাইপারের গুলি চলতে থাকল। সামনের সারির সব প্রহরী যখন মাটিতে পড়ল, তখন আমাদের দেখানো হলো যে এই স্নাইপারের গুলিগুলি প্রায় 500 মিটার দূরে পাহাড়ের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা দুই স্কোয়াড স্নাইপার চালাচ্ছিল। দুজন স্নাইপারই ওত পেতে বসেছিল, আর ঘাঁটি থেকে যখনই প্রহরীদের দূরত্ব ও বাতাসের গতির তথ্য পেল, তখনই সাথে সাথে ট্রিগার টিপে নিখুঁত লক্ষ্যভেদ হেডশট করল। যেই না তারা আদেশ পেল, দুজন একযোগে গুলি করল, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফটকের সামনে দাঁড়ানো সব প্রহরীদের শেষ করে দিল। এই সুযোগের সদ্ব্যবহার করে তাদের আরও একটি স্কোয়াড বাহিনী খুব সহজেই সেই ভবনের ভেতরে প্রবেশ করে গেল। এখান থেকেই কাহিনী মোড় নেয়, আর আমাদের জানানো হলো যে এই স্নাইপার আর স্কোয়াডটি ঠিক কোন অভিযানে এসেছে, আর এর পরিণতি বা কী হতে চলেছে। দৃশ্য বদলালো, আর আমাদের নিয়ে যাওয়া হলো 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন আগের এক ঘটনায়। এখানে একটি মরুভূমির রেগিস্থানে একটি ব্যক্তিগত বিমানকে নামতে দেখানো হলো। বিমানটি অবতরণ করার সাথে সাথেই এক ব্যক্তি একটি বিরাট ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এলো। সেখানেই তাকে অভ্যর্থনা করার জন্য এলেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান, যার নাম মোডাইস। আর এখানেই সেই লোকটির পরিচয় জানা গেল। তার নাম ব্র্যান্ডন বেকেট, যিনি আমেরিকার একজন দুর্ধর্ষ শার্প স্নাইপার। ব্র্যান্ডনের এমন কোনো অভিযান ছিল না যেখান থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরেছেন। তার লক্ষ্য কখনোই ফসকে যেত না। তিনি এর আগেই অসংখ্য ভয়ঙ্কর মাফিয়া এবং বড় বড় ডনদের নিজের স্নাইপারের গুলিতে উড়িয়েছেন, আর তার সেই বিরাট ব্যাগেই রয়েছে তার নিজের বানানো বেরেট -15 ক্যালিবার স্নাইপার রাইফেল। যখন তাকে গাড়ি করে ঘাঁটির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান তাকে অভিযানের পুরো খুঁটিনাটি বুঝিয়ে বললেন। এই সময়ে আমরাও জানতে পারলাম যে ব্র্যান্ডনকে এখানে কেন ডাকা হয়েছে। আসলে ব্র্যান্ডন বেকেটকে এখানে একটি আফ্রিকান সশস্ত্র দলকে ধ্বংস করার জন্য আনা হয়েছে। এই দলটি আমেরিকার অভ্যন্তরে থেকেই আমেরিকাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল, তাই যে কোনো মূল্যে এই দলটিকে নির্মূল করা খুবই জরুরি হয়ে গিয়েছিল। এসব কথা বলতে বলতে তারা ব্র্যান্ডনকে ঘাঁটিতে নিয়ে এলেন। গাড়ি থেকে নামতেই ব্র্যান্ডনের সামনে এলেন তার এক পুরনো বন্ধু, যার নাম জিরো একসময় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে ব্র্যান্ডনের সাথে মিলে অসংখ্য বিপজ্জনক অভিযান সম্পন্ন করেছেন। প্রধান মোরাইস যেই বুঝলেন যে ব্র্যান্ডন আর জিরো আগে থেকেই একে অপরকে চেনেন, তিনি জিরোকে দায়িত্ব দিলেন যেন ব্র্যান্ডনকে পুরো দলের সাথে পরিচয় করিয়ে দেন। জিরো তার বন্ধু ব্র্যান্ডন বেকেটকে স্কোয়াড দলের সামনে নিয়ে গিয়ে সবার সাথে তার পরিচয় করিয়ে দিল। এখানে আমি তোমাদেরকে এই পুরো স্কোয়াড দলের সাথে আগে পরিচয় করিয়ে দিই। এই স্কোয়াড দলের বিশেষ অভিযান অধিনায়ক স্পেশাল অপারেশনস ক্যাপ্টেন হলেন নোভা, আর তার সহকারী অ্যাসিস্ট্যান্ট আনিকা। এছাড়াও আছেন 3 জন বিশেষভাবে প্রশিক্ষিত স্পেশালি ট্রেন্ড মহিলা কমান্ডো, হীরা, নাদিয়া আর জেসন। পুরো দলের সাথে পরিচয়ের পর ব্র্যান্ডন জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের এই স্কোয়াড দলে কোনো স্নাইপার নেই নাকি? তখনই কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মোরাইস একটি ছেলেকে নিয়ে এলেন, যার নাম জন্ডি। প্রধান বললেন, এই ছেলেটি আমাদের দলের সবথেকে বিপজ্জনক স্নাইপার, চাইলে একে নিজের মতো করে প্রশিক্ষণ ট্রেন দিতে পারো। পরিচয়ের পর কথা হলো অভিযান নিয়ে। মহিলা কমান্ডো আনিকা একটি পূর্ণ ত্রিমাত্রিক মানচিত্র 3D ম্যাপ তৈরি করে দলকে অভিযানের পথ দেখালেন। মানচিত্রের মাধ্যমে তিনি জানালেন যে এই অভিযানের মূল সন্দেহভাজন সাসপেক্ট হল আমেরিকার এক জঙ্গি টেরোরিস্ট, যার নাম রাইকার কোভালো।
কিন্তু সেখানে পৌঁছানোর আগে তাদের একটি বিদ্রোহী সশস্ত্র বাহিনীর রেবেল আর্মির সাথে মোকাবিলা করতে হবে। এছাড়াও রাইকারের কাছে রয়েছে তার নিরাপত্তা দল ফর গ্যাং, সিকিউরিটি গ্যাং, যারা তাকে 24 ঘন্টা নিয়ম মাফিক নিরাপত্তা দিয়ে থাকে। প্রধান মোরাইস জানালেন যে অভিযান পুরোপুরি অন্ধকারে সম্পন্ন করতে হবে, কারণ সেখানে এত বেশি নিরাপত্তা ও বিদ্রোহী সৈন্য রয়েছে যে যদি তারা সামান্যতম সন্দেহ করে তবে তাদের সাথে মোকাবিলা করা অসম্ভব হয়ে যাবে। তাই অভিযানের কার্যনির্বাহী পরিকল্পনা, এক্সিকিউশন প্ল্যান আর গোপন আস্তানায় প্রবেশের পথও দলটিকে বুঝিয়ে দেওয়া হলো। পরের দিন সকালে শুরু হলো তাদের কঠোর প্রশিক্ষণ পর্ব, ট্রেনিং সেশন। সেখানে ব্র্যান্ডন বেকেট জন্ডিকে ডেকে তার হাতে স্নাইপার রাইফেল দিলেন আর বললেন, আমার সামনে লক্ষ্যভেদ করে দেখাও। জন্ডি স্নাইপারটি হাতে তুলল আর অবিশ্বাস্য নিপুণতার অ্যাকিউরেসির সাথে একটানা 3টি নিখুঁত গুলি করল। এরপরে ব্র্যান্ডন দলের বাকিদের পরীক্ষা নিলেন আর জানতে চাইলেন কে কে কোন অস্ত্র চালাতে পারে। কেউ বলল সে শটগান বিশেষজ্ঞ এক্সপার্ট, কেউ বলল সে কুঠার অ্যাক্স চালাতে দক্ষ। ব্র্যান্ডন তাদের একটি কাজ দিলেন, নিজেদের অস্ত্র একত্রিত করো আর সময়সীমা মাত্র 15 সেকেন্ড। যদি ব্যর্থ হও তবে অভিযান থেকে বাদ, কারণ শত্রুরা 15 সেকেন্ডের ন্যানো সেকেন্ডও অতিরিক্ত দেবে না, তার আগেই বুকে গুলি চালিয়ে দেবে। কিন্তু দলের সব সদস্য সময়সীমার আগেই নিজেদের অস্ত্রগুলো একত্রিত করে নিল। এটা দেখে ব্র্যান্ডন বুঝলেন যে তারা সত্যিই ভয়ঙ্করভাবে প্রশিক্ষিত। তবুও ব্র্যান্ডনের জন্ডিকে নিয়ে সন্দেহ ছিল। রাতে তিনি জন্ডিকে একটি গোপন আস্তানার কাছে নিয়ে গেলেন আর তার হাতে স্নাইপার দিয়ে বললেন, সামনে যা দেখতে পাচ্ছ তার মাথায় গুলি করো। জন্ডি ঘাবড়ে গিয়ে বলল, আরে আমি একে চিনিও না, কেন লক্ষ্যভেদ করব? আর যদি করিও তবে আশপাশে থাকা সৈন্যরা আমাদের ঘিরে ফেলবে, বেঁচে ফেরা অসম্ভব হবে। কিন্তু ব্র্যান্ডন কঠোরভাবে বললেন, এটা আদেশ, গুলি করো। জন্ডি দ্বিধাগ্রস্ত, কনফিউজ হয়ে পড়ল। সে ভাবল এই লোকটি পাগল, নইলে এমন আত্মহত্যার মতো আদেশ কেন দেবে? কিন্তু শেষমেশ সব ওপরওয়ালার উপর ছেড়ে দিয়ে সে স্নাইপার স্কোপে তাকালো, ট্রিগার টিপল আর একটি গুলি করল। কিন্তু বন্দুকটি খালি ছিল, কোনো বুলেট, গুলি ছিল না। জন্ডি অবাক হয়ে গেল। আসলে ব্র্যান্ডন তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে সে আদেশ মানে কিনা আর গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, ক্রিটিক্যাল সিচুয়েশনে কেমন প্রতিক্রিয়া জানায়। এই পরীক্ষায় পাশ করার পর ব্র্যান্ডন তাকে নিজের ব্যক্তিগত সহায়ক, পার্সোনাল সাপোর্টার হিসাবে বেছে নিলেন। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মোরাইস পুরো দলকে জড়ো করে কঠোরভাবে অনুপ্রাণিত করলেন। তিনি বললেন, এই অভিযান থেকে নিরাপদে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য, তাই এই অভিযানে নামতে হবে মৃত্যুকে সাথে নিয়েই, কারণ সামনে বিদ্রোহী বাহিনীও আছে আর সর্বোচ্চ প্রোটোকল নিরাপত্তা ব্যবস্থাও আছে। সেই নিরাপত্তা ভেঙে আর সেই বিদ্রোহীদের হত্যা করে জঙ্গিকে শেষ করা সহজ হবে না। সমস্ত প্রস্তুতির পর দলটি পোশাক বদলের ঘরে গিয়ে অস্ত্রশস্ত্র একত্রিত করল, গুলি ভরল আর ভারী সাজ সরঞ্জাম, হেভি গিয়ার পরে গাড়িতে চড়ে বসল। পরের দিন সকালে ব্র্যান্ডন আর জন্ডি আফ্রিকান দলটির গোপন আস্তানা থেকে প্রায় 500 মিটার দূরে একটি পাহাড়ের ঝোপের আড়ালে স্নাইপার সেট করে অবস্থান নিলেন। বাকি কমান্ডোরা সামনের দিক থেকে গোপন আস্তানার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। আর এটাই সেই দৃশ্য যা তোমরা সিনেমার শুরুতে দেখেছিলে। ব্র্যান্ডন, বেকেট আর জন্ডি ঘাসের মাঝে লুকিয়ে নিজেদের স্নাইপারগুলো প্রস্তুত করলেন আর শেষ আদেশের অপেক্ষা করতে থাকলেন। আর ভেতরে তাদের বাকি স্কোয়াড দলটি সিসিটিভি ক্যামেরা দেখতে দেখতে তাদের এক এক করে নিষ্ক্রিয় করতে শুরু করলো। ধীরে ধীরে তারা ভেতরে প্রবেশ করতে লাগলো। কিছুক্ষণ পর বাইরে বসে থাকা ব্র্যান্ডন যেই সংকেত সিগন্যাল পেলেন তার স্নাইপারের ট্রিগার টিপে দিলেন আর সেখানে উপস্থিত প্রতিটি প্রহরীকে তিনি এক এক করে উড়িয়ে দিতে লাগলেন। ব্র্যান্ডনকে দেখে তার সহায়তাকারী স্পটার জন্ডি হাসতে হাসতে বলল, বস, আপনি তো একাই সব শেষ করে দেবেন, 2-4টে আমাকেও করতে দিন। আদেশ পাওয়া মাত্রই জন্ডিও নিজের স্নাইপার দিয়ে লক্ষ্যভেদ করা শুরু করে দিল আর একটানা এক এক করে শত্রুদের মাথা উড়িয়ে দিতে লাগলো। তার এই পাগলামি দেখে ব্র্যান্ডন তাকে থামিয়ে দিয়ে বললেন, এভাবে অবিরাম গুলি করো না, নইলে ওরা আমাদের অবস্থান, লোকেশন খুঁজে নেবে। তাই ব্র্যান্ডন তাকে এক এক করে লক্ষ্যবস্তু জানাতে লাগলেন আর সেই অনুযায়ী গুলি করার আদেশ দিলেন। এভাবেই তারা ধীরে ধীরে ভবনের পেছনে থাকা সব নিরাপত্তা কর্মীদের শেষ করে দিল। যেই পেছনের সব নিরাপত্তা কর্মী মাটিতে লুটিয়ে পড়ল, স্কোয়াড দলটি সেই দরজা দিয়ে ভেতরের দিকে এগোতে লাগলো। ভেতরে ঢুকেই তারা প্রথমে সব গাড়ির জ্বালানি লাইন কেটে দিল আর প্রতিটি চাকা পাংচার করে দিল। অন্যদিকে বাকি 2 কমান্ডো অন্য দিক থেকে ভবনের ওপরের তলার দিকে চড়তে লাগলো। কিন্তু ঠিক সেই সময় সেখানে 2 জন প্রহরী এসে পড়ল আর হামলা করে বসল। ক্ষিপ্রতার সাথে গুলি ছুড়ে 2 কমান্ডো তাদের সাথে সাথে শেষ করে দিল।
এই ফাঁকে দেখা গেল যে একজন নিরাপত্তা প্রহরী একটি ঘরে বসে ফুটবল খেলা দেখছিল। তখনই একজন কমান্ডো পেছন থেকে এলো, তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে অন্ধকারে টেনে নিয়ে গেল। আলো জ্বালানো হতেই দল জানতে পারল যে তারা সরাসরি অস্ত্রের গোদামে গোলা বারুদে এসে পৌঁছেছে। আর সামনে দাঁড়িয়ে আছে সেই দলটির নেতা গ্যাং লিডার রাইকার। রাইকার সুযোগ বুঝে নিজের শটগান দিয়ে মোডাইসের পায়ে গুলি করে দিল, আর সাথে সাথে সব নিরাপত্তা ব্যবস্থাকে সক্রিয় অ্যাক্টিভেট করে দিল। হঠাৎ জোরে জোরে সাইরেন বাজতে শুরু করলো। সে তার প্রহরীদের সতর্ক অ্যালার্ট করে দিল যে তার ঘরে স্কোয়াড ঢুকে পড়েছে। অন্যদিকে পাহাড়ে লুকিয়ে থাকা ব্র্যান্ডন আর বেকেটও এই সাইরেন শুনতে পেলেন, কিন্তু ভেতরে কি হচ্ছে তা তারা বুঝতে পারলেন না। বাইরে থাকা আরও একটি স্কোয়াডও দ্বিধায় পড়ে গেল, কারণ এমন কিছু তাদের পরিকল্পনায় ছিল না। তখনই তাদের দলের একজন লোক ওপরের দিকে দৌড়াতে লাগলো যে দেখবে আসলে এই সাইরেন কিসের জন্য, কিন্তু নাদিয়া তাকে থামিয়ে দিল। এখন ব্র্যান্ডন বেকের তার সহায়তাকারী জোন্ডিকে আদেশ দিলেন, আর অপেক্ষা কর না, সামনে যা দেখছো সব উড়িয়ে দাও। জোন্ডি সাথে সাথে স্নাইপার প্রস্তুত করল আর এক এক করে শত্রুদের ধরাশায়ী করা শুরু করে দিল। এখন তাদের একটাই লক্ষ্য, সামনে থাকা সব শত্রুদের নির্মূল করা, যাতে তারা তাদের আটকে পড়া দলকে বাঁচাতে পারে। অন্যদিকে ঘরে রাইকার নিজের রিভলভার প্রস্তুত করল। সে বুঝে গিয়েছিল যে বিশেষ স্কোয়াড তার চারপাশে রয়েছে আর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে একটি যন্ত্রের দিকে এগিয়ে গেল, তার ওপর রাখা কাপড় সরালো আর নিজের প্রযুক্তিবিদকে সেটা চালু করার আদেশ দিল। প্রযুক্তিবিদ বৈদ্যুতিক সংযোগ প্লাগ ইন দিল আর যন্ত্রটি চালু করল। ঠিক সেই মুহূর্তে বাকি স্কোয়াড বাইরের প্রহরীদের শেষ করে ঘরের ভেতরে প্রবেশ করল আর রাইকারকে আত্মসমর্পণ করতে বলল। কিন্তু হঠাৎ সেই যন্ত্র থেকে এক তীব্র বিস্ফোরণ হল। রেডিও তরঙ্গের কারণে আশেপাশের সব কিছু কেঁপে উঠল। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু শান্ত হল, তখন দেখা গেল যে সব কমান্ডো সেই বিপজ্জনক তেজস্ক্রিয়তার কারণে জ্ঞান হারিয়ে চারদিকে পড়ে আছে। ঠিক সেই সময় বাইরে থেকে ব্র্যান্ডন বেকেটের বন্ধু জিরো ঘরে প্রবেশ করল আর অবশেষে সেই দলনেতা রাইকারকে ধরে ফেলল। কিছুক্ষণ পরে সবার জ্ঞান ফিরতে লাগল, কিন্তু রাইকার হাসতে হাসতে বলল, কিছুক্ষণের মধ্যেই তোমরা সবাই মরে যাবে। এতটা বলতেই সবার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো আর একে একে তারা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তখনই আসল সত্যিটা সামনে এলো। আসলে সেই যন্ত্রটি ছিল একটি উচ্চ কম্পাঙ্কের হাই ফ্রিকোয়েন্সি আলফা রেডিয়েশন যন্ত্র। এই যন্ত্রের তেজস্ক্রিয়তায় মানুষের মস্তিষ্কের নিউরনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এর প্রভাবে এলেই যে কোনো জীব কিছু সেকেন্ডের মধ্যেই মরে যেতে পারে। ঠিক এমনটাই এখানেও হলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকার গোয়েন্দা বিভাগের বিশেষ স্কোয়াডের অনেক সদস্য রক্ত উগরাতে উগরাতে সবার সামনে ঢলে পড়ল। এই দৃশ্য দেখে পুরো স্কোয়াড দল পুরোপুরি হতবাকস্তব্ধ হয়ে গেল, কারণ সবকিছু এত দ্রুত ঘটল যে কারোই বুঝতে বাকি রইল না যে তাদের সাথে আসলে কি ঘটে গেল। এরই মধ্যে সেই স্কোয়াডের সাথে সাথে সেই দলের নেতাও তেজস্ক্রিয়তার কবলে পড়ল আর অবশেষে সেও সেই রেডিয়েশনে মরে গেল। যাই হোক, পরিস্থিতি সামলে নিয়ে ব্র্যান্ডন সবাইকে বোঝাতে লাগলেন, যা হয়ে গিয়েছে তা আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমাদের সামনে আসা শক্তির সাথে মোকাবিলা করতেই হবে। তার আগে এই যন্ত্রটিকে কিভাবে অকার্যকর করা যায় সেই কারণ আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু অনেক চেষ্টার পরও তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, কারণ সেই যন্ত্রটিতে এত অপারেটিং সিস্টেম লাগানো ছিল যে কাকে কার সাথে যুক্ত করা হবে তা বুঝতেই পারছিলেন না। তখনই জিরো এসে জানালেন যে সেই দলটির আরও অনেক সদস্য তাদের দিকে এগিয়ে আসছে, তাই আপাতত তাদের যন্ত্রটি এখানেই ছেড়ে দিয়ে এই বিদ্রোহী বাহিনীর বিদ্রোহী গ্যাং মুখামুখি হতে হবে। ফলস্বরূপ তারা যন্ত্রটি সেখানেই ছেড়ে দিয়ে যত অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ ছিল সব একত্র করে নিলেন আর পরিকল্পনা প্ল্যান করতে লাগলেন যে এই দলকে কিভাবে থামানো যায়। কিন্তু তাদের হাতে সময় খুব কম ছিল। তারা সেখানে রাখা সব মাইনগুলো তুলে নিলেন আর সরাসরি ফটকের গেট সামনে গিয়ে গর্ত খুঁড়ে মাইন পুঁতে দিলেন, যাতে বিদ্রোহী বাহিনীর গাড়িগুলো ভেতরে ঢোকার সাথে সাথেই মাইন বিস্ফোরণ ব্লাস্ট হয়। এভাবে তারা পুরো ভবনে জাল পাতার বিছানোর পর সবাইকে এক জায়গায় জড়ো করলেন আর ব্র্যান্ডন তাদের অনুপ্রাণিত করতে লাগলেন। তিনি বললেন, যে শত্রুর সাথে তোমরা এখন লড়তে যাচ্ছ সে নিজেই মৃত্যুর সমান, তাই ধরে নাও যে তোমরা আগেই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছো।
এখন জীবনের মায়া ছেড়ে নিজেদের শত্রুদের ওপর পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো। এরপর তিনি জন্ডিকে স্নাইপার কিউবে বসালেন আর বললেন, জন্ডি, এটা তোমার জীবনের শেষ অভিযান, আর এখানেই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সেরা স্নাইপার ছিলে। এই কথা বলতে বলতে তিনি জন্ডির হাতে স্নাইপারটি তুলে দিলেন আর নিজে সেখান থেকে এগিয়ে গেলেন। এরপরে সবাই আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়ে নিজেদের লুকিয়ে নিল আর সম্মুখ সমরের ভঙ্গিতে উহুদ পজিশনে বসে গেল। সবাই শুধু অপেক্ষা করতে লাগলো যে কখন সেই বিদ্রোহী সৈন্য ভেতরে আসবে। অল্প কিছুক্ষণ পরেই জোন সবাইকে সতর্ক করে দিল যে একাধিক ট্রাক তাদের দিকে এগিয়ে আসছে। যেই সংকেত পাওয়া গেল, সবাই নিজের নিজের অস্ত্র প্রস্তুত করে মোকাবিলার জন্য তৈরি হয়ে গেল। এদিকে যেই বিদ্রোহী বাহিনীর গাড়িগুলো ফটক ভেঙে ভেতরে ঢুকল, হঠাৎ পাতামাইনের বিস্ফোরণে তাদের গাড়িগুলো শূন্যে উড়ে গেল। তখনই বিদ্রোহীরা বুঝতে পারল যে এখানে শত্রু আগেই তৈরি হয়ে বসে আছে। তাই তারা গাড়িগুলো ভেতরে না এনে একে একে নিচে নেমে গেল। এখন শত শত বিদ্রোহী সৈন্য ভেতরের দিকে এগোতে লাগল। পরিস্থিতি ধোঁয়ায় ঢেকে দেওয়ার জন্য জন্ডি ওপর থেকে ধোঁয়া বোমা ছুড়ে দিল, স্মোক গ্রেনেড ছুড়ে দিল, যাতে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এই ধোঁয়ার মাঝখান থেকে তাদের দিকে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেল। ওপর থেকে জন্ডি নিজের স্নাইপার দিয়ে এক এক করে শত্রুদের মাথা লক্ষ্য করল আর তাদের মাথা উড়িয়ে দিল। অন্যদিকে জিরো নিজের ভারী রাইফেল, হেভি রাইফেল দিয়ে এক টানা গুলি চালাতে থাকল। বিদ্রোহীরা বুঝতেই পারছিল না যে গুলিগুলো কোন দিক থেকে আসছে। চার দিক থেকে বুলেট ঝরে পড়ছিল। এরই মধ্যে বিদ্রোহীদের কিছু লোক স্কোয়াডের নাদিয়াকে ঘিরে ফেলল। হাতে কুঠার আর ভারী ছোড়া কাটার নিয়ে তারা তার দিকে এগিয়ে গেল। কিন্তু নাদিয়াও কোনো সাধারণ মানুষ ছিল না। একজন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা কমান্ডো হওয়ার কারণে সে সাথে সাথে নিজের শরীরের বর্ম, বডি আর্মার ফেলে দিল আর পেছন থেকে দুটি চাইনিজ কুঠার বের করে নিল। এরপর শুরু হলো তার মারাত্মক আক্রমণ। নাদিয়া সেই কুঠার দিয়ে শত্রুদের চিরে টুকরো টুকরো করে দিল। যখন একজন লোক পালানোর চেষ্টা করল, তখন সে কুঠারটি সোজা তার মাথায় ছুঁড়ে মারল। ওদিকে বিদ্রোহীরা জন্ডিকেও খুঁজে নিল আর তাদের গাড়ির মেশিন গান তার দিকে ঘুরিয়ে দিল। অবিরাম গোলাগুলি শুরু হয়ে গেল। জন্ডিকে বাঁচানোর জন্য জিরো আর আনিকা অন্য দিক থেকে পাল্টা গুলি চালালো। এই ফাঁকে ব্র্যান্ডন দৌড়ে জন্ডি পর্যন্ত পৌঁছলেন আর লড়াই আরও তীব্র হয়ে উঠল। বিদ্রোহীরা আবার তাদের মেশিনগান প্রস্তুত করে জিরোর দিকে গুলি চালানোর প্রস্তুতি নিল। তখনই ব্র্যান্ডন নিজের স্নাইপার দিয়ে সরাসরি শত্রুদের রকেট চালিত গ্রেনেডের আরপিজি শেলসের উপর লক্ষ্য স্থির করলেন। এক গুলিতেই প্রচণ্ড বিস্ফোরণ হলো আর পুরো এলাকা কেঁপে উঠল। এই সময় আনিকার মুখোমুখি হল একজন আফ্রিকান মহিলা আততায়ী, অ্যাসাসিন। ভয়ঙ্কর লড়াইয়ে সে আনিকার কান ফুটো করে দিল, কিন্তু আনিকা সুযোগ বুঝে নিজের পকেট থেকে ছুরি বের করল আর সোজা তার চোখে ঢুকিয়ে দিল। ফলে সেই আততায়ী সেখানেই ঢলে পড়ল। জিরো হঠাৎ আরেক আততায়ীর সাথে সংঘর্ষে জড়ালো। সে জিরোর গলা টিপে ধরে তার শ্বাস বন্ধ করার চেষ্টা করল, কিন্তু জিরো মাটি থেকে কাঠের টুকরো তুলে তার বুকে ঢুকিয়ে দিল আর তারপর বন্দুক দিয়ে তার মাথা উড়িয়ে দিল। এই সময় ব্র্যান্ডনের মুখোমুখি হল এক বিদ্রোহী। ব্র্যান্ডন আত্মসমর্পণের ভান করলেন আর হঠাৎ তার বন্দুক কেড়ে নিয়ে তারই ওপর অবিরাম গুলি চালালেন। তারপর তার কোমর থেকে ছুরি বের করে সোজা বুকে ঢুকিয়ে দিলেন আর রাইফেলের বেল্ট দিয়ে তার গলা টিপে ধরে তাকে শেষ করে দিলেন। কিন্তু যেই ব্র্যান্ডন সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন, হঠাৎ একজন বিদ্রোহী তাকে গুলি করল। ব্র্যান্ডন সাথে সাথে পাল্টা গুলি চালিয়ে তাকে মেরে ফেললেন বটে, কিন্তু নিজেও মাটিতে লুটিয়ে পড়লেন। এটা দেখে জিরো দৌড়ে তার কাছে এলেন আর তার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে লাগলেন। তখনই নোভা তাদের দিকে ছুটে এলেন, কিন্তু সেই সময় একজন বিদ্রোহী তার বুকে গুলি চালালো। নোভা মারাত্মকভাবে আহত জখমি অবস্থায় জিরোকে বললেন যে তিনি তেজস্ক্রিয়তা যন্ত্রের ঘরে আগেই বোমা পুঁতে রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই পুরো ভবন উড়ে যাবে আর সেই যন্ত্রটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। এই বলে নোভা সবার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অল্প কিছুক্ষণের মধ্যে ভয়ানক বিস্ফোরণের ধামাকার সাথে পুরো ঘর আর যন্ত্রটি চিরতরে উড়ে গেল। স্কোয়াড পুরোপুরি ভেঙে পড়ল, কিন্তু তারা দেখতে পেল যে আরও বিদ্রোহী সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে। ৩-৪ জনের জন্য এত শত্রুর মোকাবেলা করা অসম্ভব ছিল। তখনই হঠাৎ চারদিক থেকে ধোঁয়া বোমা ছোড়া হলো আর গুলির বর্ষণ বিদ্রোহীদের ওপর হতে লাগল। ধোঁয়া সরলে জিরো আর ব্র্যান্ডন দেখলেন যে হামলা অন্য কেউ করেছে।
ব্র্যান্ডনের পুরনো বন্ধু অধিনায়ক ক্যাপ্টেন পাজ আর সার্জেন্ট জেড, তারা ব্র্যান্ডনের সবথেকে ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন আর এই মুহূর্তে যেন দেবদূতের মতো এসে পৌঁছেছিলেন। তাদের দল পুরো বিদ্রোহী বাহিনীকে শেষ করে দিল আর স্কোয়াডকে বাঁচিয়ে নিল। সিনেমার একদম শেষে আমরা ব্র্যান্ডনকে জীবিত দেখতে পাই। অভিযান শেষ করার পর তিনি তার সঙ্গীদের কাছ থেকে বিদায় নিতে এলেন, সবার সাথে হাত মেলালেন আর জুনিয়র স্নাইপার জন্ডি তাকে বললেন যে তিনিও একদিন তার মতো সেরা স্নাইপার হবেন। ব্র্যান্ডন সবাইকে বিদায় জানিয়ে নিজের দেশে ফিরে গেলেন আর এখানেই এই সিনেমার শেষ হলো। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।